আসসালামু আলাইকুম। জাইন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি মিজান আপনাদের সামনে চলে এসেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় এবং এটার সাথে যে ফরওয়ার্ডিং লেটারটা লিখতে হয় সেটা কিভাবে লিখতে হয় বা সাপোর্টিং ডকুমেন্টগুলো কিভাবে অ্যাটাচ করতে হয়। দ্যাট মিনস সম্পূর্ণ ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যা যা ডকুমেন্ট দরকার এটা আমরা কিভাবে রেডি করব এবং আপনাদেরকে সেই জিনিসটা আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে যায় আমাদেরকে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলেন আমরা এখন চলে যাই আমাদের সেই কম্পিউটার স্ক্রিন শেয়ার মোমেন্টে। তো বন্ধুরা, আমরা আমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা নিয়ে কথা হচ্ছিল যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারি, তো সেই জিনিসটা এখানে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রয়্যাল থাই এম্বাসির আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যেটাকে আমাদের ফিল আপ করতে হচ্ছে। তো যাই হোক, আমি পুরো ফর্মটা ফিল আপ করবো এবং ফিল আপ করার আগে আমি আপনাদেরকে পুরো ফর্মের A to Z যা যা ইনফরমেশন আমি নিজে ফিল আপ করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে যে নামটা আছে, তো সেই নামটা এখানে ধরেন আপনার নাম হচ্ছে, আমি ধরে নিলাম এমডি রফিক, RAFIQ, এটা হচ্ছে আপনার নাম রফিক। ধরে নিলাম ইসলাম, ISLAM, এটা হচ্ছে আপনার সার নাম যেটা আপনার অ্যাজ পার পাসপোর্ট অনুযায়ী। এবং এই সার নামটা আপনি যেটা করবেন ফ্যামিলি নামের ভিতরে স্পেস বার দিয়ে নিয়ে আসবেন এবং ফার্স্ট নামটা হবে রফিক। আপনাকে এভাবে এটাকে লিখতে হবে। বাট দেখেন আমি এখানে কি করেছি, স্মল এবং ক্যাপিটাল দিয়েছি, বাট এখানে আমাকে কি বলেছে ব্লক লেটার, তো আমাকে এটা ব্লক লেটারে করতে হবে। সো RAFIQ রফিক, আর এখানে ইসলাম হবে ISLAM ইসলাম। আমাদের যদি কোনো ফর্মাল নাম থাকে, ফর এক্সাম্পল অনেকে আগে একটা নাম ছিল, পরবর্তীতে আপনি সেই নামটা চেঞ্জ করেছেন, এখন ধরেন আপনাদের আগে কোনো নাম নেই, দ্যাট মিনস নট অ্যাপ্লিকেবল। আপনার ন্যাশনালিটি কি বাংলাদেশ, BANGLADESHI বাংলাদেশি। আপনার কোথায় জন্ম হয়েছে, ন্যাশনালিটি অ্যাট বার্থ আপনার বাংলাদেশ। আপনার বার্থ প্লেস কোথায়, যদি আপনার ঢাকা হয় ঢাকায়, কারো যদি আপনার ঢাকার বাইরে হয়, যেখানে হয় আপনি সেই জায়গাটা এখানে লিখবেন অ্যাজ পার আপনার পাসপোর্ট। আপনার পাসপোর্টের ভিতরে দেখবেন লেখা আছে বার্থ প্লেস, তো আমি ধরে নিলাম আমাদের বার্থ প্লেস হচ্ছে ঢাকা। আপনার ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি ম্যারিড হন ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল, তো আমি এখানে দিয়ে দিলাম ম্যারিড। আপনার ডেট অফ বার্থ, আপনি এখানে আপনার ডেট অফ বার্থটা লিখবেন। ধরে নিলাম আপনার ডেট অফ বার্থ হচ্ছে 21 মার্চ MAR ধরেন 1999। আপনি যেটা দিয়ে অ্যাপ্লাই করছেন আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন, এখানে আপনি পাসপোর্ট নাম্বারটা দিবেন। দ্যাট মিনস আপনি ইন্টারন্যাশনাল পাসপোর্টের নাম্বার, ধরে নাও আপনার পাসপোর্টের নাম্বারটা হচ্ছে A01 বা 0254, এটা হচ্ছে আমরা একটা কাল্পনিক পাসপোর্ট নাম্বার ধরে নিলাম, বাট এই নাম্বারটা অবশ্যই আপনার পাসপোর্টের নাম্বারের সাথে মিলিয়ে রাখবেন, যেটা আপনার কারেন্ট পাসপোর্ট, ওল্ড পাসপোর্ট না। যেখান থেকে ইস্যু হয়েছে, যদি আপনার ঢাকা থেকে ইস্যু হয় পাসপোর্টের গায়ে লেখা থাকবে DIP/ঢাকা। আপনার কবে ইস্যু হয়েছে, ধরে নিলাম আপনার এটা ইস্যু হয়েছে মার্চের 1 তারিখে এবং এটা আপনার এক্সপায়ার হয়ে যাচ্ছে পাসপোর্ট February 28, 2033 আপনার এক্সপায়ার হয়েছে। দ্যাট মিনস আপনাকে এটা লিখতে হবে। এখন আসেন এখানে আপনার অকুপেশনে অনেকেই আমাদেরকে কোশ্চেন করেছেন যে অকুপেশনে এখানে কি লিখবেন বা কিভাবে লিখলে ভালো হয়। আমি ধরে নিলাম আপনি একজন ব্যবসায়ী, তো ব্যবসায়ী হচ্ছে আপনি ফর এক্সাম্পল ম্যানেজিং ডিরেক্টর, আমরা এখানে ম্যানেজিং ডিরেক্টর লিখব। অথবা যদি আপনি ম্যানেজিং ডিরেক্টর না হন, আমি এখানে স্ল্যাশ দিয়ে দিচ্ছি। ধরেন আপনি এখানে একটা জব করেন অ্যাজ এ GM, জেনারেল ম্যানেজার হিসেবে আপনি জব করেন, দ্যাট মিনস আপনি এখানে GM অথবা ম্যানেজিং ডিরেক্টর যে কোনো একটা আপনি লিখবেন। এটা আপনার নিজের ডেজিগনেশন অনুযায়ী আপনি লিখবেন। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম, ধরে নিলাম একটা প্রতিষ্ঠান হচ্ছে ABC লিমিটেডে আপনি জব করেন, সেটা আপনি এখানে লিখবেন। কোম্পানির যে কারেন্ট অ্যাড্রেসটি এখানে হচ্ছে আপনার নিজের কারেন্ট অ্যাড্রেস, তো আপনি যেখানে আছেন সেখানে আপনার কারেন্ট অ্যাড্রেসটা কি। ধরে নিলাম আপনার কারেন্ট অ্যাড্রেস হচ্ছে যে যেখানে আছেন, আমি ধরে নিলাম 34/5G বনানী, আমি এটা ধরে নিলাম একটা কাল্পনিক অ্যাড্রেস। এখানে পুরো রোড ধরে নিলাম আমি রোড নাম্বার আমি ধরে নিলাম 3A
বনানী ঢাকা, ঢাকা। পোস্ট কোড যেটা হয় 1200, সম্ভবত 12 বা 1213 এরকম হতে পারে। তো এটা আপনারা একটু দেখে নেবেন, আপনার যে অ্যাড্রেস আছে, কারেন্ট অ্যাড্রেস যেখানে আপনি থাকেন, সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি এখানে অ্যাড্রেস দিবেন। আপনি এখানে একটা ফোন নাম্বার দিবেন, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে তারা আপনাকে ফোন দিবে, ইন্টারভিউর জন্য একটা ফোন দিবে। আমরা ধরে নিলাম একটা ফোন নাম্বার হচ্ছে 017, ধরে নিলাম এটা একটা আমাদের ফোন নাম্বার। এখানে আপনার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আপনি দিবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। আমি ধরে নিলাম আপনার ইমেল অ্যাড্রেস হচ্ছে abc@gmail.com। আপনি সেখানে abc@gmail.com দিলেন। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, যদি এটা থেকে ডিফারেন্ট কোনো অ্যাড্রেস হয় তাহলে সেটা দিবেন, যদি এটা থাকে তাহলে এটাই দিবেন। আমরা ধরে নিলাম সেম অ্যাড্রেস অ্যাজ অ্যাবভ। আপনার অল্টারনেটিভ আরেকটা ফোন নাম্বার দিবেন। কোনো কারণে যদি আপনার এখানে যে নাম্বারটা দেওয়া, এই নাম্বারটা যদি মিসিং হয়ে যায় তাহলে তারা আপনাকে এই নাম্বারে ফোন দিবে, যাতে আপনার কোনোভাবে ফোনটা মিসিং না হয়। আমি ধরে নিলাম আপনি আরেকটা নাম্বার দিলেন 016, ধরেন এটা আমাদের আরেকটা নাম্বার, আমরা এখানে একটা নাম্বার আমরা এটা দিলাম। এখন হচ্ছে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যদি আপনারা ফ্যামিলি সহকারে অ্যাপ্লাই করেন, দেখেন এখানে কি আছে, নেম, ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ অফ মাইনর চিলড্রেন ইফ অ্যাকম্পাইন্ড। যদি আপনার সাথে কোনো বাচ্চা আপনার সাথে যেতে চায়, ধরে নাও আপনার 5 বছরের একটা বাচ্চা আছে বা 2 বছরের একটা বাচ্চা আছে, সেই বাচ্চা আপনার সাথে যাবে, তাহলে সেই বাচ্চার এখানে নাম লিখবেন। আমি ধরে নিলাম এমডি রোমান, একটা নাম ধরে নিলাম আমি। এবং এখানে যেটা করতে হবে, আমার দিতে হবে ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ, তার মানে সে কবে জন্ম হয়েছে এবং তার প্লেস অফ বার্থ, এটা আমাকে দিতে হবে। তাহলে এখানে আমরা দিয়ে দিই, ধরে নিলাম সে হচ্ছে ফর এক্সাম্পল আপনার 18/1/2017 সালে সে জন্মগ্রহণ করছে, আমি ধরে নিলাম এটা। এবং সে এটা কোথায় হয়েছে, প্লেস অফ বার্থ, আপনি এখানে দিয়ে দিলেন ঢাকা। সে আপনার সাথে যাবে, অ্যাকম্পানিং মানে আপনার সাথে সে অ্যাপ্লাই করতেছে, তাহলে সে হচ্ছে আপনি বলে দিলেন কি আপনার সাথে যাচ্ছে একটা বাচ্চা, তার নাম আপনি এখানে মেনশন করে দিলেন। ডেট অফ অ্যারাইভাল ইন থাইল্যান্ড, আপনি কবে থাইল্যান্ডে পৌঁছাতে চান, এটা তার টেন্টেটিভ ডেট। আপনি ধরে নেন আজকে হচ্ছে জুন মাসের 3 তারিখ, আমরা ধরে নিলাম আপনি জুন মাসের 12 তারিখে আপনি যাবেন, বা ধরেন জুলাই মাসের 12 তারিখে যাবেন, তাহলে আপনাকে টেন্টেটিভ ডেট দেন 12 জুলাই, JUL 3 সংখ্যার দিবেন, পড়া হচ্ছে 2024 আপনি দিয়ে দিলেন। ট্রাভেলিং বাই, আপনি কিসে যাচ্ছেন, এয়ার হলে এয়ার, এখানে আপনি ভেসেলের যে নাম্বারটা, আপনার যে ফ্লাইট নাম্বার সেটা আপনি দিবেন। আমরা ধরে নিচ্ছি TG 322। এটা যখন আপনি ফ্লাইটটা বুকিং দিবেন তখন আপনার এরকম একটা নাম্বার থাকবে, আমি একটু দেখাচ্ছি। এইখানে দেখেন, এখানে আমাদের একটা বুকিং এর কনফার্মেশন আছে এবং সেখানে কিন্তু এই যে দেখেন একটা নাম্বার দেওয়া আছে TG 322। এটা হচ্ছে আপনি যে যাবেন যে প্লেনে, সেই প্লেনের আপনার এটা ওদের নাম্বারটা, ওই ফ্লাইট নাম্বার যেটা বলে, সেই নাম্বারটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো যখন আপনি বুকিং দিবেন এই নাম্বারটা আপনি পেয়ে যাবেন। আর এখানে আপনি ট্রাভেলিং বাই এয়ার দিলেন, বা আপনি যে এয়ারলাইন্সে যাবেন সেটাও দিতে পারেন। আমি ধরে নিলাম থাই এয়ারওয়েজ, আমি লিখে দিলাম এটা। তো ফ্লাইট নাম্বার হচ্ছে আমার এটা। ডিউরেশন অফ প্রপোজড, আমি কতদিন থাকবো, যে যতদিন থাকতে চান আমি দিয়ে দিলাম, আমি 7 ডেজ থাকতে চাই। যদি আমার প্রিভিয়াসলি থাইল্যান্ড ভিজিট করা থাকে, দ্যাট মিনস আপনার পাসপোর্টে যদি থাইল্যান্ডের ভিসা থাকে এবং আপনার লাস্ট যেদিন থাইল্যান্ডে ঢুকেছিলেন সেই ডেটটা দিবেন। যদি কারোর না থাকে, ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেন তাহলে দেওয়া দরকার নাই, আর যদি সেকেন্ড টাইম হয় তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে। তাহলে আপনি ধরে নিলাম আপনি গিয়েছিলেন গত বছর ধরেন 10 তারিখে, 10 জুলাই 2023 আপনি গিয়েছিলেন, তো আপনার এই লাস্ট ভিজিটটা দিতে হবে। বাট মনে রাখবেন, যদি আপনি থাইল্যান্ডে ভিজিট না করে থাকেন তাহলে এই ঘরটাতে আপনার এটা লেখা দরকার নেই। তখন আপনি যেটা লিখবেন শুধুমাত্র নট অ্যাপ্লিকেবল n/a, আপনাকে এটা দিতে হবে যদি ফার্স্ট টাইম অ্যাপ্লিক্যান্ট হন। আর সেকেন্ড টাইম অ্যাপ্লিক্যান্ট হলে আপনাকে অবশ্যই এখানে এই ডেটটা দিয়ে দিতে হবে আপনার পাসপোর্টের ডেট অনুযায়ী। আপনি কি পারপাসে ভিজিটে যাচ্ছেন, আপনি কি ট্যুরিজমে যাচ্ছেন, ট্রানজিটে যাচ্ছেন, ভিজিটে যাচ্ছেন, যার যেটা দরকার। আমরা ট্যুরিজমের জন্য যাব, ট্যুরিস্টটাকে আমরা এখানে মেনশন করছি। ডিপ্লোম্যাটিক যারা, তারা ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল,
তাদেরটা মেনশন করবেন, আদার্স যদি কোনো ইস্যু থাকে সেটা এখানে লিখে দিতে হবে। এখানে নিচে যেটা আছে ফর দ্য অফিসিয়াল ইউজ অনলি, এটা আমাদের দরকার নেই, এটা হচ্ছে তারা তাদের মতো করে ভিএফএস এ ফিল আপ করবে। আমরা পরের পার্টটাতে যাই। আমাদের যে পাসপোর্টটা আছে সেটা কোন কোন কান্ট্রির জন্য ভ্যালিড, তো এর পাসপোর্টে লেখা আছে দেখবেন আমাদের অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, সকল দেশের জন্য এটা আমাদের প্রযোজ্য। প্রপোজ অ্যাড্রেস ইন থাইল্যান্ড, আপনি থাইল্যান্ডের কোথায় থাকতে চান বা কোথায় থাকবেন আপনাকে সেই অ্যাড্রেসটা দিতে হবে। আপনি ধরে নেন অ্যাম্বাসেডর হোটেলে থাকবেন, একটা হোটেল, আমি ধরে নিলাম অ্যাম্বাসেডর একটা হোটেল, এই হোটেলে আপনি থাকবেন, বা হোটেল 78 ধরে নেন হোটেল 78, এটার অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন। ধরেন এটা আপনি ওখানে অ্যাড্রেসটা দেখে নেবেন আপনি booking.com থেকে যেখানে থাকতে চান। আমি ধরে নিলাম এটা সুকুমভিতে থাকবো, সুকুমভিত নানাতে আমরা থাকবো, এবং এটা হচ্ছে তার অ্যাড্রেস ব্যাংককের। এখন এখানে যেটা আছে দেখেন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য লোকাল গ্রান্টর। লোকাল গ্রান্টর হচ্ছে কোনো কারণে আপনি থাইল্যান্ডে গেলেন, থাইল্যান্ডে যাওয়ার পর আপনি যে কোনো একটা প্রবলেমে পড়লেন, বিপদ হলো, এখন আপনাকে বাংলাদেশে এটা ইনফর্ম করতে হবে, তো কাকে ইনফর্ম করবে, তার আপনার লোকাল গ্রান্টরটা কারা, এখানে গ্রান্টরের নামটা দিবেন। ধরে নিলাম আমি লোকাল গ্রান্টরের নাম হচ্ছে এমডি আজম, এবং এখানে আপনাকে যেটা দিতে হবে তার অ্যাড্রেসটা দিতে হবে। আপনি দিয়ে দিলেন যে অ্যাড্রেস, যার যে অ্যাড্রেস, আমি দিয়ে দিলাম সাপোজ এটা হচ্ছে কলাবাগান বা উত্তরা, উত্তরা ঢাকা। বাট অবশ্যই মাথায় রাখবেন যে অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন সেই অ্যাড্রেসটা যাতে আপনার একটা ভ্যালিড অ্যাড্রেস থাকে, এবং তার একটা ফোন নাম্বার দিবেন। আমরা ধরে নিলাম তার একটা ফোন নাম্বার 017, ধরে নিলাম আমরা এটা তার একটা ফোন নাম্বার, এখানে তার ফোন নাম্বারটা দিবেন যদি তাকে কন্ট্যাক্ট করে কোনো কারণে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য গ্রান্টর ইন থাইল্যান্ড, যেহেতু আমাদের থাইল্যান্ডে আমরা বেড়াতে যাচ্ছি, আমাদের কোনো গ্রান্টর নাই, দ্যাট মিনস নট অ্যাপ্লিকেবল, কোনো ফোন নাম্বারও দরকার নেই। এখানে আপনি পরবর্তীতে যেটা করছে হচ্ছে একটা ডিক্লারেশন নিচ্ছে, দেখেন I hereby declare that I will not request any refund from my paid visa fee even if my application has been declined। যদি আপনার অ্যাপ্লিকেশনটা মানে আপনার ভিসাটা না হয়, আপনি কোনোভাবেই এই ভিসার অ্যাপ্লিকেশন ফি এটা আপনি রিফান্ড নিতে পারবেন না, এবং রিফান্ড আপনি চাবেন না। এই জন্য আপনি এখানে আন্ডারটেকিং একটা সাইন এবং ডেটটা দিবেন। সেম ভাবে এখানে আরেকটা দেওয়া আছে, অ্যাটেনশন ফর দ্য ট্যুরিস্ট অ্যান্ড ট্রানজিট ভিসা অ্যাপ্লিক্যান্ট, I hereby declare that the purpose of my visit to Thailand is for the pleasure or transit only. That means আমি আমার এই ঘোরাটা যে ঘুরতে যাচ্ছি, এখানে আমার এই ট্রাভেলিং এর পারপাসটা হচ্ছে আমি ট্রানজিট বা হচ্ছে আমি এখানে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি। ট্রানজিট হচ্ছে কারা, ধরেন থাইল্যান্ড থেকে কেউ কানাডাতে যাচ্ছে, কেউ আমেরিকাতে যাবে, কেউ লন্ডনে যাবে, তো সেক্ষেত্রে ট্রানজিট ওখানে ব্যবহার যদি করে সেক্ষেত্রে ট্রানজিট। That in no case shall I engage myself in any profession or occupation while in the country, এবং এই সময় আমি থাইল্যান্ডে কোনো ধরনের মানে জবে বা প্রফেশনে বা কোনো কাজে আমি ইনভলভ হব না, এটা বলে এখানে আপনাকে একটা সাইন এবং হচ্ছে ডেট আপনি যেটা অ্যাজ পার আপনার পাসপোর্টের ডেট অনুযায়ী। বাকি যা আছে অ্যাজ ইট ইজ, এগুলো হচ্ছে অফিসিয়াল ইউজের জন্য, তারা ইউজ করবে। আপনি কি ভিসা, কবে থেকে ভিসা দিবে, সিঙ্গেল এন্ট্রি না ডাবল এন্ট্রি, তারা এখানে এই জিনিসগুলো মেনশন করে দিবে। কারণ আমরা এখানে যেটা করেছি দেখেন উপরে আমাদের মেনশন করা আছে প্লিজ ইন্ডিকেট দ্য টাইপ অফ ভিসা রিকোয়ার্ড। আমরা বলেই দিয়েছি আমরা ট্যুরিস্ট ভিসার জন্য যাবো, এবং নাম্বার অফ এন্ট্রি আমাদের একটা। যদি আমরা মাল্টিপল হতো তাহলে আমরা এখানে মাল্টিপল লিখতাম, এবং তখন তারা এখানে এই জিনিসটাকে মাল্টিপল হিসেবে তারা এটা সাইন করে নিত। সো যেহেতু এটা আমাদের পার্ট না, আমাদের এটা মাথা ঘামানোর কোনো দরকার নাই। আর এখানে হচ্ছে আমাদের 2 কপি ছবি লাগবে, যেটা কিনা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এবং লাস্ট 6 মাসের ভিতরে তোলা, যেটা 3.5 বাই 4.5 সেন্টিমিটার পর্যন্ত। আপনি যে কোনো ইসে গেলে এই কি বলে স্টুডিওতে গেলে আর আপনাকে এটা তুলে দিবে। তো আমি দেখাচ্ছি এটার জন্য আপনি যে এইটা লিখবেন, আপনারা ফরওয়ার্ডিং লেটারটা লিখবেন। তো ফরওয়ার্ডিং লেটারটা কিভাবে লিখবেন, তো এটা হচ্ছে আমার একটা ফরওয়ার্ডিং লেটার। তো ফরওয়ার্ডিং লেটারে আপনি সাপোজ আপনার কোম্পানির নাম বা যা যা দেওয়ার আপনি দিবেন, এখানে ডেট দিবেন, এবং ডেট দিয়ে এখানে আপনি টু করবেন ভিসা অফিসার হাই কমিশন অফ মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা থাইল্যান্ড, আপনি যেখানেই দেন না কেন আপনি এটা লিখবেন। লেখার পরে আপনি হচ্ছে অ্যাড্রেসটা দিবেন, এবং সিঙ্গেল এন্ট্রির জন্য আপনি এটা মেনশন করবেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আছে সেটা ভিতরে দেখেন, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন দ্যাট আই এম এমডি মিজানুর রহমান,
ম্যানেজিং ডিরেক্টর, আমি আমার পজিশন দিয়েছি অফ ইনোভেশন ইন্ডাস্ট্রিজ, ইনফর্মিং ইউ দ্যাট উই ওয়ান্ট টু সেলিব্রেট আওয়ার leisure period with my family for the holiday purpose of your country। তার মানে আমি তার কান্ট্রিতে হলিডে পারপাস ব্যবহার করতেছি। অল এক্সপেন্স উইল বি বর্ন বাই মি। তো এখানে দেখেন আমি এবং আমার বাচ্চা, ওয়াইফের সবার নাম, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ এগুলো দিয়ে দিয়েছি এবং রিলেশনশিপটা মেনশন করে দিয়েছি। আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন এখানে লেখা আছে ইট উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড ইফ ইউ কাইন্ডলি issues our single entry tourist visa in favor of us. I would like to thank you immensely for your kind support and cooperation. Then আপনি যা যা আছে অ্যাড্রেস দিয়ে আপনি দিলেন। সোজা কথা যেটা, আপনি এই আমার এখানে যেটা লেখা আছে আপনি আপনার মতো করে লিখে এডিট করে আপনি নিতে পারেন। ফর্মেট একই, জাস্ট আপনি একটা ডিক্লারেশন দিচ্ছেন। এটা ছাড়া আমাদের আর কি লাগতেছে? অ্যাপ্লিকেশন ফর্ম গেল, ফরওয়ার্ডিং লেটার গেল, আর কি লাগবে? এখন লাগবে আপনি যদি ব্যবসা করে থাকেন, ফর এক্সাম্পল আপনি বিজনেসম্যান, যেমন আমি বিজনেসম্যান, আমার বিজনেসের ক্ষেত্রে আমার লাগতেছে আমার ট্রেড লাইসেন্সের নোটারি করা ইংলিশ ট্রান্সলেটেড কপি, কারণ তারা যেহেতু বাংলা অ্যাকসেপ্ট করে না, আমাদের এই জিনিসটা লাগবে। তো আমি এখানে দেখেন আমাদের এনএস কম্পিউটার অ্যান্ড ট্রান্সলেশন সেন্টার থেকে আমরা এটাকে ট্রান্সলেট করেছি। তো ট্রান্সলেট করার পরে তাদের কাছ থেকে একটা সাইন নিয়ে নিয়েছি এবং এখানে হচ্ছে আমাদের ট্রেড লাইসেন্সের বাংলা কপিটাকেও আমরা মানে স্ট্যাম্প করে নিয়েছি যে এটা ভ্যালিড। এখন আপনি যখন আপনার ওয়াইফকে নিয়ে যাচ্ছেন, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট চলে আসে যে ওয়াইফকে নিয়ে আপনি যখন যাবেন, সে যে আপনার ওয়াইফ, অনেকে দেখা যায় পাসপোর্টের ভিতর নাম নাই, হাজব্যান্ডের পাসপোর্টের নাম আছে বাট ওয়াইফের পাসপোর্টে তার নাম নাই, বা ওয়াইফের পাসপোর্টের নাম আছে, হাজব্যান্ডের পাসপোর্টটা আগে করা ছিল, সেক্ষেত্রে স্পাউসের নামটা দেওয়া নেই। তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা কাবিননামার ট্রান্সলেটেড কপি সেটাকে নোটারি করতে হবে। দেখেন এখানে আমরা ক্যাপ্টেন ট্রান্সলেশন অ্যান্ড কনসাল্টিং ফার্ম থেকে আমরা সেটা করেছি এবং এটা হচ্ছে নিকানামা, এবং এই নিকানামাটা আমরা হুবাহু আমাদের যে কাবিননামাটা ছিল সেটা থেকে আমরা এটা ট্রান্সলেট করে নিয়েছি। যদি কারো পাসপোর্ট হারায়া যায়, ধরুন আগের পাসপোর্টটা আপনি লস্ট করেছেন, যে পাসপোর্টে আপনার হয়তো থাইল্যান্ডে ভিসা ছিল বা আগের ভিসা ছিল, বা ওই পাসপোর্টটা আপনার রেফারেন্স নাম্বারে আছে কিন্তু ওই পাসপোর্টটা আপনার সাথে নাই, হারায় গেছে, তখন আপনি কি করবেন, যেটা জিডি করেছেন সেই জিডির কপিটাকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট এবং নোটারি করে সাথে জমা দিতে হবে। তো এটা হচ্ছে একটা জিডির কপি, এটা হচ্ছে আরেকটা অ্যাপ্লিক্যান্টের, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন একটা জিডির কপি আছে যেটা কিনা ইংলিশে ট্রান্সলেট করা আছে। এছাড়া কি লাগতেছে, আপনাকে অবশ্যই একটা ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট লাগবে। সলভেন্সি সার্টিফিকেট হচ্ছে এটা, আপনি সলভেন্ট এবং হচ্ছে ব্যাংকে যাবেন, তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে যে আপনার এ হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট, যে আপনি সাউন্ড সলভেন্ট, আপনার টাকা আছে, কত তারিখ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছেন, এ টু জেড এভরিথিং। সাথে আপনাকে দিতে হবে লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট বা 7 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিলে আপনার জন্য ভালো, কারণ আমি 7 মাসের ব্যাংক স্টেটমেন্ট আমি দিয়েছি। এবং আপনার এন্ডিং ব্যালেন্সটা আপনাকে থাকতে হবে, যদি ফ্যামিলির জন্য হয় মোর অর লেস অ্যাভারেজ ধরনের আপনি দুজনের জন্য হলে 1.5 থেকে 2 লক্ষ টাকা, আর 3 জন হলে একটু বাড়ায় ধরলে আপনার হয়, কিন্তু ওদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনার 1.5 লক্ষ টাকা ফ্যামিলির জন্য, যদিও আমি দেখেছি 17 লক্ষ সামথিং। তো আপনি আপনার মতো করে আপনার ব্যালেন্সটা আপনি দেখাবেন যেটা আপনার জন্য অ্যাভেলেবেল আছে, বাট অবশ্যই এটা যাতে আপনার একটা ভ্যালিড ট্রানজাকশন হয়, এমন যাতে না হয় আপনি হুট করে টাকা রাখছেন কালকে অ্যাপ্লাই করছেন, দ্যাট মিনস এটা অ্যাকসেপ্টেবল না। আপনাকে অবশ্যই একটা ভ্যালিড অ্যাকাউন্ট দিতে হবে যেটা আপনি ট্রানজাকশন করছেন, আপনার ট্রানজাকশন আছে, আপনার লাস্টে এন্ডিং ব্যালেন্স আছে, দ্যাট মিনস এরকম একটি আপনাকে স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে। তাহলে আমাদের ব্যাংক স্টেটমেন্ট গেল, আমাদের ব্যাংক সলভেন্সি গেল, আমাদের ফরওয়ার্ডিং লেটার হয়ে গেল, জিডি হয়ে গেল, যদি কারো পাসপোর্ট হারিয়ে যায় ম্যারেজ সার্টিফিকেট হয়ে গেল, তাহলে আর কি বাকি আছে? আরেকটা জিনিস বাকি আছে যেটা আমাদের রিটার্ন এয়ার টিকিট আমাদেরকে দিতে হচ্ছে। সেই রিটার্ন এয়ার টিকিটটা আপনি যে কোনো জায়গা থেকে আপনি নিয়ে নেবেন, ট্রাভেল এজেন্সির সাথে কথা বলবেন, সেখানে বুকিং কপিটা দিবেন। এটা আপনি কনফার্ম না হলেও হবে, এটা বুকিং কপি দিতে হবে যে আপনি বুক করেছেন। তো যেমন আমরা বুক করেছিলাম থাই এয়ারওয়েজের আমাদের TG322 এয়ারলাইন্স, এবং আমাদের এখানে দেখেন ডেট দেওয়া আছে 29শে জুন 2024 আমরা যাব এবং হচ্ছে 5ই জুলাই আমরা ব্যাক করব। তো আমরা যদিও এই ডেটেই আমরা যাব, আমাদের প্ল্যানিং আছে, আমরা তখন কিভাবে আপনি এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্ট থেকে কিভাবে আপনার ইমিগ্রেশন করবেন সেই ভিডিওগুলো আমরা দেখাবো। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এই যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলেন, করার পর এটা প্রিন্ট করবেন এবং এটার সাথে আপনার এই ডকুমেন্টগুলো, আবারও বলে দিচ্ছি যে ডকুমেন্টগুলো আপনি দিবেন, ফরওয়ার্ডিং লেটার দিবেন,
ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ম্যারেজ সার্টিফিকেট যদি আপনার প্রযোজ্য হয়, আপনার এয়ারলাইন্সের বুকিং কপি দিবেন এবং এগুলো সব প্রিন্ট করে আপনি দিবেন এবং সাথে আপনি একটা কালার ফটোকপি দিবেন আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজ প্লাস হচ্ছে যদি আপনি আগের কোনো ভিসা থেকে থাকে থাইল্যান্ডে সেই ভিসার কপিটা আপনাকে দিতে হচ্ছে। এরপরে আপনি চলে যাবেন হচ্ছে এম্বাসিতে, দ্যাট মিনস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে, এবং সেখানে আপনি ভিসার জন্য জমা দিবেন। সেখানে তারা একটা অ্যামাউন্ট আপনাকে চার্জ করবে। আমি সেই অ্যামাউন্টটা কত সেটা আপনাকে দেখাই দিচ্ছি। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে এরকম একটি নাম্বার তারা মানে রিসিট তারা আপনাকে দিবে, যেটার ভিতরে এখানে আপনার রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে, যে আপনি যে রেফারেন্স নাম্বার দিয়ে আপনি পাসপোর্টটাকে ট্র্যাক করতে পারবেন বা আপনি বুঝতে পারবেন আপনি পাসপোর্টের বর্তমান কন্ডিশন কি, আপনি রিসিভ করেছেন কিনা বা ডেলিভারি অবস্থা আছে কিনা বা আপনাকে কালেকশন অবস্থা আছে কিনা, এটা আপনার এখানে শো করবে। এবং এখানে আপনি শো করবে ভিসার অ্যাপ্লিকেশন ফিটা কত। তো এখানে ভিসার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে পার পারসন আপনার 4,560 টাকা আসতেছে। 3,500 টাকা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি, 1,000 টাকা হচ্ছে আপনার ভিএফএস ফি, আর 50 টাকা হচ্ছে 50 টাকা বা 60 টাকা হচ্ছে ভ্যাট। দ্যাট মিনস আপনাকে সব মিলিয়ে যেটা পেমেন্ট করতে হচ্ছে 4,560 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে ভিএফএস এর রিসিট, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আপনার প্রসিডিউর। আর ভিএফএস এ যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনি একটা জিনিস মনে রাখবেন, এখন কিন্তু থাই গভর্নমেন্ট এটাকে লিমিট করে দিয়েছে, আপনি চাইলেই যে কোনো সময় যে অ্যাপ্লাই করতে পারবেন না। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন জমা নেবে, বাট সেক্ষেত্রে ওরা যেটা করে আপনার 150 বা 160 অ্যাপ্লিকেশন তারা রিসিভ করতে পারে পার ডে। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই সকালবেলা যেতে হবে যাতে ওই লিমিটের ভিতরে আপনি পৌঁছাতে পারেন, আদারওয়াইজ তারা আপনার কাছে ফাইলটা জমা নিবে না। আর আপনাদেরকে এটাও দেখাই দিচ্ছি কিভাবে আপনি ট্র্যাক করবেন ভিএফএস। আমি ধরে নিলাম ভিএফএস গ্লোবাল থাইল্যান্ড ভিসা। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে থাইল্যান্ডে এটা চলে আসলো। এবং এখানে আপনি যেই নাম্বারটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ট্র্যাকিং নাম্বারটা আপনাদেরকে এখানে দিতে হবে। নেটটা একটু স্লো। যাক, আপনারা যখন এটা করবেন তখন অবশ্যই এখানে যে ট্র্যাকিং নাম্বারটা আছে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিই। এখানে যে ট্র্যাকিং নাম্বারটা আছে রেফারেন্স নাম্বার GULS মানে গুলশান, যে ডেট সেই ডেট এবং আপনার লট এবং হচ্ছে আপনার নাম্বার, এটা আপনাকে দিতে হবে এখানে। ওদের সার্ভারটা আপাতত ডাউন আছে, তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনারা অবশ্যই বুঝে গেছেন আপনাকে কিভাবে এটা সংগ্রহ করতে হবে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে, সেটা হচ্ছে আপনারা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবেন, শেয়ার দিবেন এবং হচ্ছে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিসা ইনফরমেশন বা ট্যুরিজম বা ট্রাভেল রিলেটেড যত ধরনের ইনফরমেশন আপনারা আমাদের পেজ থেকে পাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।